প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখানে বসে এই অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে টক শো এই সময়। এবং সাথে আছি আমি মুকসিমুল হাসান। এবং আজকে দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রথমে আমরা জানিয়ে দেব, তারপর আমরা আলোচনায় ফিরব। রাত পোহালে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এবং প্রথম ধাপে এই উপজেলার ভিতরে বিভিন্ন কারণে 150টি উপজেলা নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত 139টিতে কাল ভোট গ্রহণ হবে। ইতিমধ্যে আমরা জানি যে 5 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচনে তাদের ভূমিকা ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রধান নির্বাচন কমিশনার তিনিও আজ এই বিষয়ে কথা বলেছেন। এটি যেমন একটি দিনের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়, ঠিক তেমনি একেবারে রাতে কিছুক্ষণ আগে সংসদে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন। তিনি 2007 সালের এই 7ই মে তৎকালীন 1/11 সরকারের সময় দেশে ফিরে আসেন লন্ডন থেকে, এবং সেই দিনটি নিয়ে আওয়ামী লীগের নেতারা সংসদে বক্তব্য দিয়েছেন এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী তিনি কথা বলেছেন এবং তিনি আওয়ামী লীগের নেতাকর্মী এবং জনগণের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে বোমা হামলা, গ্রেনেড হামলা, গুলি, গ্রেফতার ইত্যাদি নানা প্রতিকূলতার মধ্য দিয়েই তিনি মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। এবং এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে 10 মে বিএনপি সমাবেশ করতে চায় রাজধানীতে, এবং সেই সমাবেশের অনুমতি কোথায় কিভাবে দেওয়া হবে সেটি নিয়ে আজকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত কমিশনার যিনি রয়েছেন তিনি কথা বলেছেন। অনুমতির ক্ষেত্রে তাদের একটু ভেবে দেখবেন সেটি বলেছেন। এবং আগামীকাল হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, এবং আগামী পরশু থেকে অর্থাৎ 9 মে থেকে এটি নিয়মিতভাবে শুরু হবে ইত্যাদি বিষয় নিয়ে যেমন আমরা আলোচনা করব, ঠিক তেমনি সময় পেলে আমরা আলোচনা করব ফিলিস্তিন সংকট নিয়ে। আমরা জানি যে সবশেষ আজকে বলা যায় যে রাফার কার্পেট বোমা হামলা করেছে ইসরায়েল, এবং এর ফলে এই 20 লাখ যে অসহায় মানুষ যেখানে ক্ষুধার্ত ছিল তাদের পরে একটি বড় হুমকি, এবং এতে 20 জন মারাও গেছেন। এবং যুদ্ধবিরতির যে কথা শোনা যাচ্ছিল সেটি আসলে কতটুকু হবে সেই প্রশ্ন দেখা দিয়েছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র 120টি বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন করছিল ইসরায়েল বিরোধী এবং ফিলিস্তিনের পক্ষে সেটিও অব্যাহত আছে ইত্যাদি নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং আলোচনার জন্য আমরা স্টুডিওতে 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ঠিক বামে রয়েছে অ্যাডভোকেট আহমদ হোসেন, আহমদ হোসেন। তিনি হচ্ছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নির্বাচিত সংসদ সদস্য। এবং তার ঠিক পাশে রয়েছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান, এবং একেবারে শেষে বামে সর্ববামে রয়েছে বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন। ডক্টর আসাদুজ্জামান রিপন, সোহরাব হাসান এবং আহমদ হোসেন, আপনাদের 3 জনকেই এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই উপজেলা নির্বাচনে যাব। উপজেলা নির্বাচনে আমি যে বিষয়টি আগেই বলছিলাম যে আগামীকাল অর্থাৎ এই রাত পোহালে রাত 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না, কিন্তু বিভিন্ন জায়গায় বিএনপির নেতারা কিছু কিছু জায়গায় অংশ নিচ্ছেন এবং আওয়ামী লীগ অংশ নিচ্ছে। এবং আওয়ামী লীগের নেতারা যারা নির্বাচনে অংশ নিতে চাচ্ছেন, তৃণমূলের জনপ্রতিনিধি, তাদের জন্য এটা অনেকটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। একই সঙ্গে আমরা এটিও জানি যে মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচনে যেন অংশ না নেয় সে বিষয়ে দলের একটি দিক নির্দেশনা ছিল। এই সার্বিক বাস্তবতার ভেতর দিয়ে শুরু হচ্ছে ভোট গ্রহণ। আমি প্রথমেই জানতে চাবো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনের কাছে যে বিএনপি সরাসরি নেই উপজেলা নির্বাচনে, সেই প্রেক্ষাপটে এই ষষ্ঠ ধাপ পর্যায়ের উপজেলা নির্বাচনের প্রথম ধাপ ভোট গ্রহণকাল কতটুকু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং ভোটার উপস্থিতি কেমন হবে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে ডেকেছেন আপনার অনুষ্ঠানে। আর আপনি তো স্মার্টলি কথা বলেন, তো আপনার স্মার্টনেসের কাছে আমি নষ্টি। আপনি প্রথমেই উল্লেখ করেছেন আজকে 7 মে, ঐতিহাসিক দিন, এবং এই দিনের তাৎপর্যটা আপনি বলেছেন। কারণ 2007 সালে এই দিনে 7ই মে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এসেছিলেন স্বদেশে ফিরে সুদূর আমেরিকা থেকে। তখন 111 গভর্নমেন্ট তার বিরুদ্ধে আকাশে, স্থলে, জলে আপনার নিষেধাজ্ঞা জারি করেছিল, রেড অ্যালার্ট। তিনি কিন্তু সেটা মানেননি। তিনি রেড অ্যালার্ট ভেঙে উনি বলেছেন আমি আমার দেশে যাব, জনগণের কাছে যাব। এবং তিনি এসেছিলেন এবং এয়ারপোর্টে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাকে স্বাগত জানিয়েছিল। সেই জন্য এই দিনটিকে আমি ঐতিহাসিকভাবে স্মরণ করছি। এই ঐতিহাসিক দিনটি ছিল
ডেমোক্রেসিকে ফিরিয়ে আনার জন্য একটা শপথ, এই আজকের প্রধানমন্ত্রী না আসলে 111 গভর্নমেন্টের পরাজয় হতো না। এটি আমরা পরে আলোচনা করব। এখন যেহেতু উপজেলা, আপনি উল্লেখ হ্যাঁ, করেছেন, অনেক ধন্যবাদ, আপনি শুরু করলেন এটা দিয়ে। আমরা এখন আপনি আমাকে যে উপজেলা, কোশ্চেন করেছেন উপজেলা নির্বাচন, এখন নির্বাচনটা তো আমাদের আন্ডারে হচ্ছে না। নির্বাচনের কর্তৃত্ব নেতৃত্ব হচ্ছে ইলেকশন কমিশনের কাছে। প্রধান স্টেক হোল্ডার তো আপনারাই। আমরা স্টেক হোল্ডার মানে হোয়াট ডু মিন? কারণ হচ্ছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এই নির্বাচনে অংশ আছে, নিচ্ছে। আমাদের তো ওপেন করা আছে, জি, আবার বিএনপিও আছে, বুঝছেন না? বিএনপি নেই কথা তো বলা যাচ্ছে না। আমার বিএনপি এক্সপেল করে নিজের দায়টাকে অস্বীকার করতে চায়। আর বিএনপিতে কিন্তু প্রতি ফেজেই প্রথম দাবি যায়, কালকেও যাচ্ছে, এরপরেও যাচ্ছে, তৃতীয় দাবি যাচ্ছে, সব দাবি কিন্তু বিএনপি অংশগ্রহণ নিচ্ছে। হয়তো আমাদের মতো করে না হলেও নিচ্ছে। তো এখন এক্সপেল করে যদি বিএনপি নিজেকে লজ্জা ঢাকতে চায়, সেটা ভিন্ন জিনিস। যে এত বার করলাম, আমি এত নেতৃত্ব, লোহের মধ্যে দৃঢ় নেতৃত্ব, এবং বিএনপির শৃঙ্খলা অনেক বেশি আমাদের চেয়ে, কথাবার্তায় মনে হয় যে বিএনপির শৃঙ্খলা বোধটা খুব বেশি। বাট বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা যে ফ্রাস্ট্রেশনে আছে, হতাশা আছে, এবং বিএনপি নেতৃত্বের প্রতি যে নো কনফিডেন্স, এটা কিন্তু এই তাদের আপনার উপজেলা নির্বাচনে পার্টিসিপেশনের মধ্য দিয়ে কিন্তু এর বার্তাটা এসেছে। এবং নির্বাচন হবে, আমি যতটুকু বিশ্বাস করি, কনফিডেন্টলি বলছি, নির্বাচন যেহেতু ইলেকশন কমিশন 100% কমিটেড, এবং এমনই বলেছে যদি কোনো প্রার্থী ভায়োলেন্সে যায় তার প্রার্থিতা বাতিল হয়ে যেতে পারে। ভোটার উপস্থিতি কেমন হবে? 100% হবে ভোটার উপস্থিতি। আপনি দেখবেন কালকে। আমরা এর আগে তো দুটি সিটি কর্পোরেশন নির্বাচনে দেখেছি, আওয়ামী লীগ যেরকম আশা করেছে সেরকম আপনি হয়নি। জাতীয় নির্বাচনে কি দেখেছেন? যেটি নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুযায়ী 41% মতো। 100%। আমি যে এমপি হলাম কত শতাংশ জানেন? আমি হয়েছি আপনার 43.8, আমি 80,000 ভোট পেয়েছি। কাজেই ভোটের পার্সেন্টেজ জাতীয় নির্বাচনে যা হয়েছে তার চেয়ে বেশি হওয়ার কথা। আচ্ছা, কারণ এখানে কম্পিটিটর তো বেশি। এখানে বিএনপি আছে, আওয়ামী লীগের একাধিক প্রার্থী আছে, 3 জন 4 জন, বুঝছেন? কম্পিটিশান হবে এখানে। লোকাল গভর্নমেন্টে কম্পিটিশনটা বেশি হয়, আর জাতীয় ইলেকশনটা তো হয় জাতীয়ভাবে। কাজেই এখানে পার্টিসিপেশনটা সন্তোষজনক হবে, এবং এটার উপর কিন্তু ইন্টারন্যাশনাল কোনো সংস্থা আসছে না, আন্তর্জাতিক কোনো অবজারভার আসছে। মানে আপনার হিসাবে বলা যায় যে ভোটার মোটামুটি উপস্থিত ভালো হবে। মোটামুটি না, ভালো হবে। আমি একই ব্যাপারে একটু সৌরভ ভাইয়ের কাছে, আপনার কাছে একটু শুরুতে এই বিষয়টা একটু জানতে চাই। আপনার কাছে মনে হয় কি যে নির্বাচনে আসলে যেটি আহমেদ ভাই বলছিলেন যে জাতীয় নির্বাচনের থেকেও বেশি ভোটার হবে, তো জাতীয় নির্বাচনের মতো ভোটার হোক কিংবা জাতীয় নির্বাচনের থেকে বেশি হোক, সেটি নির্বাচনকে কতটুকু অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং জনগণের স্বতঃস্ফূর্ততা থাকবে বলে মনে হয়? ধন্যবাদ। আমাদের এখানে স্থানীয় সরকার নির্বাচন, আমি জাতীয় নির্বাচনের কথা আনলাম না, সরকার নির্বাচন যে উৎসব মুখর পরিবেশে হয়, যে উৎসব উদ্দীপনা থাকে, সেটা অনেকটাই অনুপস্থিত এই উপজেলা নির্বাচনে। তার অনেকগুলো কারণ আছে। বিএনপি এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে এবং সমমনা অন্য দলও। দ্বিতীয়ত আওয়ামী লীগ এই নির্বাচন করছে। আমি দেখলাম যে 44টি নিবন্ধিত দলের মধ্যে 4টি দল তারা প্রতীক দিয়েছে এবং প্রার্থী দিয়েছে, এবং কোনো কোনো দল বলছে যে তারা দলীয় প্রতীকও করতে পারে, আবার দলীয় প্রতীক ছাড়াও করতে পারে, আবার কেউ বলেছে আমরা আওয়ামী লীগকে সমর্থন করছি। সুতরাং একটা নির্বাচনটা স্বাভাবিক পরিবেশে হচ্ছে না। এখন আমাদের ভাইয়ের প্রত্যাশা করছেন যে জাতীয় নির্বাচন যে ভোটার উপস্থিতি বেশি হবে, হলে ভালো। হ্যাঁ, বিএনপি নির্বাচনে বর্জন করলেও, বর্জনের ঘোষণা দিলেও বিএনপির অনেকে নির্বাচনে আছে, কিন্তু সেই সংখ্যাটা এমন না যে প্রতিটি উপজেলায়, প্রায় 150 উপজেলায় নির্বাচন হবে কালকে, যে 150 উপজেলায় বিএনপির বিদ্রোহী বলি বা দলের সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে বা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন না। তো সুতরাং একটা প্রতিদ্বন্দ্বিতার ঘাটতি থেকেই গেল। দ্বিতীয় হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতার ঘাটতি যদি নাও থাকে, আওয়ামী লীগ যেহেতু এটা উন্মুক্ত করে দিয়েছে, তাহলে আওয়ামী লীগেরই একাধিক প্রার্থী হবে, কোথাও 2 জন, কোথাও 3 জন, কোথাও 4 জন। তাহলে ভোটারের বাছাই করার সুযোগটা কোথায়? ভোটার কাকে বাছাই করবে? আওয়ামী লীগের 3 জন প্রার্থী হলো, হ্যাঁ, তাহলে হতে পারে যে যাকে তারা মনে করে যে
এলাকার জন্য কাজ করবে, এরকম একটা হতে পারে। কারণ আমাদের এখানে স্থানীয় সরকার নির্বাচন দলীয় 2015-এর আগে কিন্তু নির্দলীয়ভাবে হতো। আমি জানি না যে আওয়ামী লীগ কেন এটি দলীয় করলো, আবার এবার কেন ঘোষণা করলো যে। সৌরভ ভাই, আমরা একটু একটা বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে আপনি বলছেন যে অনেক জায়গায় বিএনপির কেউ কেউ প্রার্থী আছে, সেসব জায়গায় হয়তো কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হবে, যেখানে বিএনপি নেই সেখানে হয়তো আরও প্রতিদ্বন্দ্বিতা হবে না, কিন্তু মেইন আওয়ামী লীগের 3 জনের ভিতর থেকেই বাছাই করবে। ফলে আপনার কাছ থেকে একটা জিনিস বুঝছি যে ভোটার উপস্থিতি অনেকটা কম হবে আপনার ভাষ্যমতে, এবং উৎসাহ উদ্দীপনাও অনেক আগের মতো নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কাছে একই সঙ্গে আমি একটু এক বাক্যে একটু জানতে চাই, কোনো সহিংসতার আশঙ্কা আপনি করছেন কিনা? সহিংসতার আশঙ্কা কম। আমি একটু রিপন ভাইয়ের কাছে যেহেতু উত্তাপ নেই, হ্যাঁ, ভোটারের উত্তাপ নেই, ভোটারের উপস্থিতি কম থাকবে, সুতরাং সহিংসতা প্রতিদ্বন্দ্বিতারও আপনি কম দেখছেন। আমি একই প্রসঙ্গে আসাদুজ্জামান রিপন আপনার কাছেও জানতে চাবো যে যেটি আহমেদ হোসেন বললেন এবং সোহরাব হাসান তিনিও বলেছেন, বিএনপি আসলে নির্বাচনে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনে অংশ নিবে না, এটি বিএনপির ঘোষণা, কিন্তু তার দলের কেউ কেউ বিভিন্ন জায়গায় নির্বাচনে অংশ নিচ্ছে। আসলে তাদের ব্যাপারে বিএনপি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা বা নিবে কিনা, নাকি এই যারা অবস্থান নিচ্ছে এটা কি দলের বিরুদ্ধে যে সরকারকেই সহযোগিতা করা কিনা? ধন্যবাদ আপনাকে। পার্টি শৃঙ্খলা ভাঙলে তো সেটা শৃঙ্খলা ভঙ্গের ব্যাপারই থাকে। আমরা শুরুতেই যে কথাটি আমরা জাতীয় নির্বাচনের সময় বলেছি, এবং এইবারই যে প্রথম আমরা স্থানীয় সরকার নির্বাচন বর্জন করছি তা না, কিন্তু এর আগেও করেছি, রাইট। আমরা যে জিনিসটা উপলব্ধি করি, যখন দেশের জনগণ ভোট দিতে পারে না, অর্থাৎ তার নিজের পছন্দের প্রার্থী বাছাই করতে পারে না, সেটা কোনো নির্বাচন না। নির্বাচন হচ্ছে এখানে চারটি গ্লাসে চা আছে, এখানে কোনটা যদি আপনি গ্রিন টি দেন, কোনটা যদি আপনি ব্ল্যাক টি দেন অথবা নর্মাল দেন, দিতে পারেন। তখন যদি আমার অপশন থাকতো, আপনি যদি বলতেন যে আউট অফ 4 আপনি কোন চাটা খেতে পছন্দ করেন, তখন আমি একটা চুজ করতাম। চুজ অ্যান্ড পিক থ্রো মাই কনসায়েন্স। আমি যদি সেটা করতে না পারি, অর্থাৎ ভোটার যদি করতে না পারে, তাহলে সেই ভোটের প্রতি মানুষের আগ্রহ থাকবে কিনা? মানুষের 139টাই তো একক প্রার্থী না, একাধিক প্রার্থী আছে। একাধিক প্রার্থী তো তারাই, আমি আর মামুরা। আচ্ছা, মানে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিকল্প আমি ডামি। এটা তো প্রধানমন্ত্রী নিজে বলছেন, ডাইনাত আমার বাহাতো ওনার, তো ওনার ডানহাত বাহাতালারে ইলেকশন করতে গেছে। তারপর বিএনপির কিছু গর্ধ গেছে যেগুলো আই মাসে, সেটা হচ্ছে তাদের জানার কথা, তাদের দেখার কথা, বোঝার কথা। এত বছর যাবৎ 14, 18, 24 ইলেকশন দেখার পরে যদি মনে করে যে তার স্থানীয়ভাবে জনপ্রিয়তা আছে, সুতরাং তার জনপ্রিয়তার রিফ্লেকশন ঘটবে। আপনি দেখেন না, ইলেকশন কমিশনে আপনার ওই স্থানীয় প্রশাসনে যারা আছেন, তারা যে অভিযোগ পাঠিয়েছেন ইলেকশন কমিশনকে, যে এই নির্বাচনে এমপি মন্ত্রীদের প্রভাব নিয়ে তারা রীতিমতো, অর্থাৎ ফ্রি ফেয়ার ইলেকশন করা, মানে একটা ভালোভাবে ইলেকশন কন্ডাক্ট করা তার পক্ষে সম্ভব না, এইভাবেই তো আশঙ্কা প্রকাশ করছে তারা। তো যেই দেশে ব্যুরোক্রেসি, লোকাল ব্যুরোক্রেসির একটা বড় অংশ, অথবা যেই অংশ হোক না কেন, তারা যখন এমপি মন্ত্রীদের ইনফ্লুয়েন্সকে মানে অস্বীকার করতে পারে না, এবং বর্তমান কাঠামো দেশে এটা সম্ভবও না, এটাও সত্য। এবং যেখানে আপনি দেখবেন, এর আগে অনেক ভিডিও ভাইরাল দেখছেন না, থানার ওসি দারোগা বলে নৌকা মার্কারে ভোট দিতে হবে। দেশটা তো সেই জায়গায় গেছে। আপনার ওই প্রশাসনের লোক ডিসিরা বলে নৌকায় ভোট দিতে হবে। যে আপনার মানে ওই কয়েকদিন আগে দেখলাম এই প্রথম আলো পত্রিকার নিউজটা ছাপা হয়েছে, এক জায়গায় ঝিনাইদহে ডিআইজি সাহেব তার মানে আওয়ামী লীগের মনোনয়নপত্র তার ভাই জমা দিতে গেছে, ডিআইজি সাহেবও সেই ফর্মটা এমনি ধরছে। দিস ইজ দ্য পিকচার। আপনার পুলিশ বলেন, অন্যান্য সংস্থা বলেন, প্রশাসন বলেন, এন্টারটা যেভাবে পলিটিসাইজড হয়েছে, এইখানে আপনার একটা ভালো নির্বাচন করা এই প্রশাসন দিয়ে, এই ল এনফোর্সিং এজেন্সির সম্ভব না। এটা ভেরি ডিফিকাল্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমরা আহমেদ হোসেনের কাছে আবার ব্যাক করতে চাই। আপনার কাছে যে জিনিসটি জানতে চাবো, এই যে উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনে আওয়ামী লীগের 2টি দিক নির্দেশনা বা দৃষ্টি আকর্ষণ ছিল। একটি হচ্ছে মন্ত্রী এমপিদের স্বজনরা স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করবে না, এবং যেহেতু নির্বাচন কমিশনের বিধানে সেটি তারা পারেন না, এটি যেন না করেন। এবং দ্বিতীয় হচ্ছে এমপি মন্ত্রীদের স্বজনরা নির্বাচনে অংশ নেবেন না।
এই দুটি নির্দেশনাই ছিল বড় ধরনের নির্দেশনা। আমরা দেখেছি যে বিভিন্নভাবে এই নির্দেশনা যেমন মান্যও হয়েছে, অমান্যও হয়েছে। আজকেও আমরা দেখেছি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, তার বিরুদ্ধে অভিযোগ এসেছে। এর আগে আমরা বিভিন্ন জায়গায়, কুষ্টিয়া, মৌলভীবাজার, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে অনেক জায়গায় একাধিক প্রার্থী থাকার কারণে এবং মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচনে অংশ নিচ্ছে। তো দলের যারা এই সিদ্ধান্ত মেনে নিচ্ছে না, তাদের নির্বাচন কমিশনের যে আইন আছে সেই অনুযায়ী তারা হয়তো ব্যবস্থা নেবে, সেটি একটি প্রশ্ন, তারা কতটুকু ব্যবস্থা নিতে পারবে। কিন্তু ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা যারা মান্য করছেন না প্রথম ধাপে, সেখান থেকে কোনো সিদ্ধান্ত আওয়ামী লীগ নেবে কিনা বা বিষয়কে কিভাবে মূল্যায়ন করবে? এখানে আপনি একটা হচ্ছে আইনি, আইনিভাবে তারা বৈধ, বাট আমাদের পার্টির নির্দেশটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে এক্স্যাক্টলি, তো সেই বিষয়ে আমরা এখনও কিন্তু মনিটরিং করছি। যারা দাঁড়িয়েছে তারা উড্র না করলেও বসে পড়ার জন্য চাপ রাখছি। সেই ব্যাপারে আমরা যারা দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিভিন্ন বিভাগে, আমাদের উপর পার্টির হাইকমান্ড পার্টির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা আছে। সেই নির্দেশনার মধ্যে আমরা সর্বত্র কাজ করে যাচ্ছি। এখনও কিন্তু প্রধানমন্ত্রী পার্টির ডিসিশনটাকে এক্সিকিউট করতে হবে, এ ব্যাপারে আমরা প্রেশার রাখছি, চাপ রাখছি। হ্যাঁ, সব যে ক্ষেত্রে সফল হতে পারিনি, কিছু কিছু ক্ষেত্রে তো ব্যর্থতা আছেই, এটা স্বীকার করে নিতে হবে। তারপরেও কিছু কিছু স্বজন, যেমন কোনো স্বজনের ব্যাখ্যা আছে আবার। এবার পরিবারে একটা পরিবার বলতে কাকে বোঝায়? আমি আমার স্ত্রী, ছেলে, মেয়ে, দিস ইজ পরিবার। ভাই পরিবার না, তাই না? ভাই পরিবারের মধ্যে পড়ে, সংখ্যায় পড়ে না। আচ্ছা, স্বজন বলা হয়েছে, যদিও এটির ব্যাখ্যা আওয়ামী লীগ স্পষ্ট করেনি। স্বজনের ব্যাখ্যাটা ভিন্ন। স্বজনের ব্যাখ্যা ধরেন আমার দাদার বাড়ি ছিল, নানার বাড়ি, নানার বাড়িতে মামাতো ভাই আছে, মামাতো ভাইয়ের ছেলে কিন্তু আমার স্বজন, বা মামাতো ভাইয়ের ছেলের ছেলেও কিন্তু আমার স্বজন। এটার ব্যাখ্যা অনেক বড়। মেইনলি প্রধানমন্ত্রীকে ব্যাখ্যাটা দিয়েছেন পার্টির সেলেব্রেট মিটিংয়ে, যে ফ্যামিলি বলতে বোঝায় ছেলে, মেয়ে, স্বামী, স্ত্রী, এই হচ্ছে পরিবারের সংজ্ঞা। সেই ক্ষেত্রে তিনি বলেছেন যে তোমরা যদি সব কিছু তোমার পরিবারেই রাখো, এমপি মন্ত্রীরা, তোমার পরিবার, তোমার ছেলে হলো তোমার ইলেকশন করবে, তোমার স্ত্রী আবার আওয়ামী লীগের সভাপতি হবে, তোমার আরেক ছেলে আবার যুবলীগের সভাপতি হবে, সব তো তোমার পরিবারের মধ্যে নিয়ে আসলে তাহলে আমার কর্মীদের কী হবে? সেই ক্ষেত্রে উনি এই কথাটা বলেছেন। সেই ক্ষেত্রে আমরা অবস্থাটা দৃঢ়ভাবে আছি যে পরিবার থেকে বেরিয়ে আসতে হবে। পরিবার হচ্ছে আওয়ামী লীগ। এটাই আপনার কাছে একটু যদি আরো একটু স্পষ্টভাবে জানতে চাই, যে ধরেন আপনারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন, সেদিন দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকের পরে দলের সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, তিনিও এটি বলেছেন যে পরিস্থিতি আমরা অবজার্ভ করছি, তারপরে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে প্রথম ধাপের নির্বাচন ভোট গ্রহণ হয়ে যাচ্ছে, এখন যদি আপনি কোনো ব্যবস্থা না নেন, যদি অবজার্ভই করেন, তাহলে পরের ধাপের যারা, তারাও এই নির্দেশনা অমান্য করার ক্ষেত্রে এক ধরনের প্রেরণা পায় কিনা? না, তা তো আছেই। আর ব্যবস্থা বলতে আমরা কী করবো এখন? একটা মন্ত্রীর ছেলে যদি করে থাকে, বা একটা এমপির ছেলে যদি করে থাকে, কারণ এমপিকে তো আমি পার্টিতে এক্সপেল করতে পারছি না। না, কিন্তু দলের পদ যদি থাকে, দলের পদ যেটা আছে সেটা ইন টাইম, আচ্ছা, ইন টাইম, সময়ে, শোনেন, সব কিছু কিন্তু নোট ডাউন করা আছে। কার ফেট কখন বিপর্যয় হবে এটা কিন্তু বলা যাবে না। এটা কিন্তু প্রধানমন্ত্রী, মানে পার্টি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সবার জন্য প্রযোজ্য। প্রধানমন্ত্রীর কম্পিউটারে সব লেখা আছে, সব রাইট ডাউন করা আছে, কে নির্দেশটা মেনেছে আর কে মানেনি। বাট ইন টাইম অনেকেরই এরকম পরিণতি, মানে টাইম উইলসে। আচ্ছা, একই বিষয়ে আমি একটু সোহরাব ভাইয়ের কাছে একটু ভিন্নভাবে জানতে চাবো। সেটি হচ্ছে, আজকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন নির্বাচনে এমপি মন্ত্রীদের প্রভাব খাটানো প্রমাণ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমার প্রশ্ন, নির্বাচন কমিশনের আইনে নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী এবং স্বাধীন একটি প্রতিষ্ঠান, কিন্তু বাস্তবিক অর্থে প্রধান নির্বাচন কমিশনারের এই বক্তব্যের উপর আপনার কতখানি আস্থা আছে এবং আদৌ ব্যবস্থা নিতে পারবে বলে আপনার মনে হয় কিনা? না, আস্থা, আমি তো নির্বাচন করছি না, নির্বাচন না, আপনি একজন সাংবাদিক হিসাবেই জিজ্ঞেস করছি বক্তব্যের উপরে। প্রথমত নির্বাচনটি যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না। কিভাবে? মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, প্রতিযোগিতাপূর্ণ এবং ভোটারদের বাছাই করার সুযোগ। এখানে যেহেতু প্রায় একদলীয় নির্বাচনটি হচ্ছে, সেক্ষেত্রে এই যে কৌশল, আওয়ামী লীগ যে কৌশল নিয়েছে, সেটাও কিন্তু এই কারণে। যদি এই নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো এবং আওয়ামী লীগ, বিএনপি বা তাদের সহযোগীরা সবাই মিলে নির্বাচনটি করতো, তাহলে
আওয়ামী লীগেরও চেষ্টা থাকতো যে তার প্রতিপক্ষ যে তাকে কিভাবে হারিয়ে তার প্রার্থীকে কিভাবে জয়ী করা যাবে। বিএনপিরও কিন্তু একই রকম অবস্থান থাকতো যে তার প্রতিপক্ষকে হারিয়ে কীভাবে। এখানে তো সেই প্রতিপক্ষ নেই। তাহলে এখন আমরা বহুদলীয় গণতন্ত্রের কথা বলছি, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি, এবং আমরা এও মনে করি যে আওয়ামী লীগ বিএনপির পার্থক্য কী? পার্থক্য কিছু লোক, আহমদ হোসেন ভাই ডান পাশে, রিপন ভাই বাম পাশে, এটা তো না। আওয়ামী লীগের একটা নিজস্ব নীতি আদর্শ কর্মসূচি আছে, বিএনপির একটা নীতি আদর্শ কর্মসূচি আছে। ভোটারদের কাছে যাবে, ভোটাররা দেখবেন যে কার নীতি আদর্শ তার কাছে পছন্দের, কর্মসূচি তার কাছে গ্রহণযোগ্য, তিনি তার পক্ষে অবস্থান নেবেন, ভোট দেবেন। এখানে তো সেই সুযোগটা নেই। হ্যাঁ, নিয়ম রক্ষার নির্বাচন যেটি, সেটা হবে স্থানীয় সরকারের যে কোনো নির্বাচন। সুতরাং আরেকটি এমপি মন্ত্রীর যে প্রসঙ্গটি আসছে, আওয়ামী লীগ কিন্তু এক ধরনের স্বীকার করে নিল যে এমপি মন্ত্রীরা নির্বাচনে প্রভাব বিস্তার করে। তো সেটি কিন্তু শুধু উপজেলা নির্বাচনে, জাতীয় নির্বাচনেও তো করেছে। এ কারণেই তো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে প্রশ্ন এসেছিল বা দাবি উঠেছিল যে সংসদ রেখে নির্বাচন না, এমপি নিজে পদে থেকে নির্বাচন করবেন না, এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে। এটাই তো সমস্যা, এটাই তো হচ্ছে নির্বাচনের মূল কথা। দেখুন, আমরা 53 বছর চলে গেল স্বাধীনতার, আমরা নির্বাচনের বিষয়ে আমাদের রাজনৈতিক নেতৃত্ব, ক্ষমতাসীন এবং বিরোধী, তার একটা ঐকমত্য আসতে পারল না যে কারিগরি বিষয়ে, যে নির্বাচনটি ভোটাররা ভোট দিতে যাবে, ভোটের সুরক্ষা করবে, কাকে দিবে, স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার কী বলে বিপক্ষে, এটা তো ভোটার ঠিক করবে। এবং বরং আমরা যারা স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের, তারা তো, তাদের জন্য তো সুবিধাজনক যে তারা ভোটারদের বোঝাতে পারবে যে এরা তো স্বাধীনতার বিপক্ষে, তাকে ভোট দিচ্ছেন তারা। কিন্তু এখন তো সেই আওয়ামী লীগের যে সেই রাজনৈতিক বক্তব্য নিয়ে তো যাওয়ার সুযোগ নেই। কারণ যারা দেখবে তারাও, যারা 1, 2, 3, 4 প্রার্থী সবাই আওয়ামী লীগের। সুতরাং এখানে কর্মসূচি বা নীতির কোনো পার্থক্য নেই। পার্থক্য হতে পারে যে কারো বয়স বেশি, কারো বয়স কম, কারো কি বলবো যে সম্পদের মালিক কেউ বেশি, সম্পদের মালিক বেশি, কেউ সম্পদের মালিক কম। তবে আমরা দেখলাম যে হলফনামায় সম্পদের মালিক কেউ কম নয়, কোটি কোটিপতি। এবং আরও একটি, আমি জানি না যেখানে মাননীয় সংসদ সদস্য, একজন সংসদ সদস্য আছেন, তার দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই হলফনামায় সরকারের যে সীমা আছে, যে একজনের জমি কত থাকতে পারে, 133 একর, মানে 100 বিঘা পর্যন্ত। অনেকেই শুধু 33 একর, 100 বিঘা, মানে 33 একর, মানে এর এটা বিঘা হচ্ছে 100 বিঘা। এটি বঙ্গবন্ধু কিন্তু স্বাধীনতার পরই এটি করেছেন। এর বেশি যাদের জমি আছে এবং যারা হলফনামায় দিয়েছে, সেই জমির ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়, আমরা আশা করি যে জাতীয় সংসদে এটা আলোচনা হবে। জি, আমরা একটু ডক্টর আসাদুজ্জামান রিপন আপনার কাছে একটু জানতে চাই। সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে সেই 2013 সালের যে 5 সিটি কর্পোরেশন নির্বাচন হলো, সেখানে নিরঙ্কুশভাবে 5টিতেই বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছে। কিন্তু তার পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে বিএনপি আস্তে আস্তে করে স্থানীয় সরকার নির্বাচনগুলো থেকে সরে আসছে। আমার প্রশ্নটি হচ্ছে যে এই স্থানীয় সরকার নির্বাচনগুলো থেকে দলীয়ভাবে বিএনপি সরে যাওয়ার ফলে তৃণমূলের জনশক্তির সাথে বা তৃণমূলের মানুষের সাথে দূরত্ব তৈরি হচ্ছে কিনা, যদি তৈরি হয়ে থাকে তাহলে সেটি রিকভারিতে বিএনপি কি করছে? না, তৃণমূলের সাথে কোনো দূরত্ব তৈরি হচ্ছে না। আমি একেবারে না, প্রথমেই না হচ্ছে না, সুতরাং আর কিছু এটা নিয়ে আলোচনা করতে চাই না। আপনাকে অনেকগুলো আলোচনা হয়েছে, তো সেই আলোচনাগুলোর নিয়ে একটু আলোচনা আগানো দরকার। যেমন ধরুন, আওয়ামী লীগ আইনের কোনো তোয়াক্কা করে না, তারা যেটা মনে করে সেটাই আইন মনে করে, এটাই বাস্তবায়ন করে। এর বাইরে সংবিধান বলেন, আইন বলেন, বিধিবিধান বলে, এগুলো কোনো কিছু তোয়াক্কা তারা করে না। যেমন ধরুন, এখন যে নির্বাচনটা হচ্ছে, আওয়ামী লীগের আগের আইনমন্ত্রী 2-4টা ব্যারিস্টার ট্যারিস্টার ছিল না, নাকি ছিল না? ছিল তো, ছিল। ব্যারিস্টার শফিক আহমেদ ছিল, আরও অনেকেই তো ছিলেন। একটা লোকের মাথার মধ্যে কি আসলো না যে সংবিধান বহির্ভূতভাবে মূল চেতনার বাইরে নির্বাচনগুলো তারা করতেছেন? 11 সালে আপনার আইন করলো তারা, আইনটা কি?
আইনটা হলো যে আপনার এটা গেজেট নোটিফিকেশন হলো, সে আইনটা হলো যে আপনার যারা স্বতন্ত্র ক্যান্ডিডেট হবে, সেটা বিট উইথ আপনার ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা অথবা জাতীয় নির্বাচন হোয়াট এভার, স্বতন্ত্র সদস্য হতে গেলে তাদেরকে 1% ভোটারের সম্মতি সূচক ইয়ে দিতে হবে। কিন্তু আপনি যে ভোটটা দেন, আপনি গোপনে দেন না প্রকাশ্যে দেন? গোপনে। কেন গোপনে দেন? যাতে আপনি কাকে ভোট দিচ্ছেন সেটা আপনার নিরাপত্তা পরিচয় যাতে বিঘ্নিত নয়, প্রতিপক্ষের হামলা মামলা শিকারে যাতে না পড়েন আপনি, বা তার প্রতিহিংসার শিকার না হন। এই যে কয়েকদিন আগে যে ধর্ম প্রতিমন্ত্রী প্রকাশ্যে ভোট দেওয়ার কারণে এই ইসি তাকে ইয়ে করলো, পরে সে ক্ষমাও চাইলো, তার মানে এটা একটা মানে ক্ষমার অযোগ্য অপরাধ, বেআইনি কাজ। এই বেআইনি কাজটা 11 সাল থেকে 24 সাল পর্যন্ত হইল। কি বেআইনি কাজটা হলো? ধরুন আপনাকে ওই যে 1% ভোটারদেরকে আপনি বাধ্য করলেন, স্বতন্ত্র প্রার্থীকে বাধ্য করলেন যে আপনার এই 1% লোকের মানে আপনার নাম, তার ভোটার নাম্বার, তার ন্যাশনাল আইডি, এগুলো সব আপনাকে ডিসক্লোজ করতে হবে, এবং দে হ্যাড টু, তাদের করতে হয়েছে। এবং এই করার মধ্য দিয়ে ওই ভোটাররা যখন আপনার প্রতিপক্ষের কাছে যখন হয়ে গেল, আনমাস্কড হয়ে গেল, উন্মোচিত হয়ে গেল, তখন তারা ওই যে ওনারাই রিপোর্ট করেছেন যে যেই পরিমাণ 1% ভোট সেই পরিমাণ ভোটও পায় নাই অনেক স্বতন্ত্র, অনেকে, সবার কথা বলে কেন পায়, ওরা ভয় ভীতির মধ্যে গেছে, ব্যাটার মানে তোমাদেরকে দেখানো ইত্যাদি ইত্যাদি। এখন কথা হচ্ছে কি যে এতদিন পরে এতগুলি ইলেকশন কমিশন গেল 11 সালের পর থেকে, কারুর নজরে আসলো না। আই মাস্ট সে, আমি তো সমালোচনা করি, ভালোটাকে ভালো বলি, খারাপটাকে খারাপ বলি। বর্তমান নির্বাচন কমিশনের একজন কমিশনার, নামটা বোধহয় প্রবাবলি আনিসুর রহমান নামে একজন আছেন বোধহয়, ওনার আমি বোধহয় ভুল করছি না মনে হয়, উনি বললেন যে না, এটা করা ঠিক হবে না, এটা মানে সাংবিধানিকভাবে সাংঘর্ষিক, এবার বাতিল করে দিয়েছে, এবং তারা বাতিল করলেন। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে এখন আপনি বাতিল করলেন, যখন আপনি বাতিল করেন 11 সাল থেকে যে বাদবাকি লোকগুলোকে আপনি 1%-এর দোহাই দিয়ে কিছু লোককে আপনি বার্ড করছেন, মানে যারা জোগাড় করতেন তারা নির্বাচনে দাঁড়াইতে পারে নাই, এরকম ব্যাপার আছে। কিছু ভোটারকে আপনি মানে উন্মোচিত করে দিছেন। এই যে আইন বহির্ভূত, সংবিধান বহির্ভূতভাবে করছেন এবং মৌলিক অধিকারের পরিপন্থী কাজগুলো করে গেছেন, একটা বেআইনি আইন আপনি সন্নিবেশিত করে সেটাকে ইমপ্লিমেন্ট করে আপনি এই কাজটা করলেন। তার মানে ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট ল, ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট আপনার ফান্ডামেন্টাল রাইটস অফ এ সিটিজেন। আপনি একজন নাগরিকের জিনিসগুলো মানেন না। আচ্ছা, তাহলে এইটা নিয়ে কিন্তু হাইকোর্টে রিটও হয়েছিল। আমি সোফার আই স্টাডিড, বিকজ আমি সংবিধান নিয়ে, সংশোধন নিয়ে আমি আমার গবেষণামূলক আমার কাজ আছে, সেই প্রজেক্টের মানে আমার গবেষণার কাজের জন্য আমি জানি। এবং সেটাকে কিন্তু এমন পরিস্থিতি তৈরি করা হলো যে ওই রিটকারীকে বলা হলো তুমি মানে রিট ফেরত নিয়ে যাও, এবং সে রিট ফেরত নিয়ে গেছে। এটা 19 সালও হয়েছে এই রিট আজকে, কিন্তু অথচ এটা ছিল লিগাল, মানে বক্তব্যটা, আর্গুমেন্টটা লিগাল ছিল। এতদিন পর ইলেকশন কমিশন সেটা ফিল করলো যে এটা কাজটা ঠিক হচ্ছে না। তাহলে আগে যে কাজগুলো হয়ে গেছে সেটার জন্য কি সরকার ক্ষমা চাইছে? যে সমস্ত লোকজনগুলোকে আপনার মানে ইয়ে করছে, মানে বাধা সৃষ্টি করে, যাদেরকে হতে দেওয়া হয় নাই, তাদের বেলায় কি হবে? এই নির্বাচনগুলো কি ত্রুটিপূর্ণ নির্বাচন হয় নাই? 11 সাল থেকে যতগুলো নির্বাচন, সমস্ত ফ্লড ইলেকশন। তাহলে রিটের রেজাল্টগুলো কি ছিল? আমি বলছি সমস্ত ইলেকশন 11 সাল থেকে স্থানীয় সরকার, জাতীয় নির্বাচন যা হয়েছে, সমস্ত ইলেকশনগুলো ছিল ফ্লড ইলেকশন, সংবিধানের চেতনার সাথে একেবারেই আপনার মানে কন্ট্রাডিক্টরি। এবং এটা আপনার, এবং যদি দেশে যদি স্বাধীন বিচার ব্যবস্থায় যদি কোনো নাগরিক ইস্যুটা নিয়ে রেজ করেন, তাহলে একটা পার্লামেন্টের আপনার ইয়ে থাকে না, ভ্যালিডিটি থাকে না। এমনকি মানে আপনার মানে সৌরভ ভাই যে কথাটা বললেন যে সংবিধানে আপনার আইন সংযোজন করলো যে আপনার ইয়ে কি বলে প্রার্থী ক্ষমতায় থেকে, আজকে যে কথাটা আসলো যে এমপি মন্ত্রী ইনফ্লুয়েন্স করেন, তো পার্লামেন্ট ইলেকশনে তারা ইনফ্লুয়েন্স করেন না, তখন সিটিং এমপি ছিল না। আচ্ছা, সিটিং মন্ত্রী, আমার কথাটা একটু আমাকে বিরতি নিতে হবে, একটু শেষ না, আমার কথাটা শেষ না করে আমি বিরতি দিলে তো আপনার দর্শক তো আরেক জায়গায় চলে যাবে, আমাকে তো শুনবে না। আচ্ছা, এখন এই ধরনের পরিস্থিতি করেছে। আমার বক্তব্য হচ্ছে যে সরকারে এত আইন সচিব থাকে, সরকারে সব বাগা মানে ব্যাকগ্রাউন্ডের সাবেক আইনজীবীরা মন্ত্রী হন, হ্যাঁ, সব সরকারই হয়, আমি বলছি না শুধু আওয়ামী লীগ সরকার তা না। কিন্তু 11 সাল থেকে এত বড় একটা অনিয়ম হয়ে গেল, এই অনিয়মটা নিয়ে কোনো কথা নেই, চুপ্পু, এটা এইভাবে হবে? এইভাবে তো হয় না, না, এই কাজগুলো হচ্ছে। ওনারা গত ইলেকশনের সময় বলেছেন যে 44টা রাজনৈতিক দলের মধ্যে 29টা ইলেকশন অংশগ্রহণ, তখন সংখ্যা তো দেখা দেন। এবার সৌরভ ভাই কি বললেন, 4টি দল ইলেকশনে গেছে, তার সর্বসাকুল্যে প্রার্থী হচ্ছে মাত্র 9 জন, প্রায় 600-র মতো উপজেলা।
ক্যান্ডিডেট মাত্র দাঁড়িয়েছে 6 জন 9 জন সব দল মিলে, তাহলে আপনার তার মানে কি অন্যান্য দলগুলো এখন এর জায়গার মধ্যে নাই? আপনি বিএনপির কথা বলেছেন, বিএনপিতে আমাদের যে লোকগুলোকে আমরা বহিষ্কার করেছি মোস্ট অফ দেম তারা পার্টির স্ট্রাকচারের মধ্যে ছিল না, অধিকাংশ সাবেক, তারপর তাদের তো প্রাইমারি মেম্বারশিপ ছিল। সেজন্য আমরা সংগঠনের শৃঙ্খলা আনার জন্য আমাদের এটা করতে হয়েছে, এবং শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য এ ব্যাপারে আমরা অত্যন্ত কঠোর থাকবো, এটা কোনো সন্দেহ নেই। এখন আওয়ামী লীগের মধ্যে তো হয়ে গেছে যেটা কি তাদের ইনফ্লুয়েন্সের জায়গাটা ঢিলা হয়ে গেছে। আচ্ছা, যখন ডানে এবং বামে যায় তখন আর ইনফ্লুয়েন্স থাকে না। ওকে, আমরা রিপন ভাই আবার এই আলোচনায় আসবো, কিন্তু আপনি যে অভিযোগগুলো করেছেন সেগুলোর অভিযোগ না, আপনার যে বক্তব্য, আপনার যে অবজারভেশন, আপনার যে অভিযোগ কিংবা আপনার যে মন্তব্য, সেগুলো নিয়ে আমরা আহমদ ভাইয়ের কাছে এটা জানতে চাবো যে তার বক্তব্য ব্যাখ্যা যে আওয়ামী লীগ আইনের ধার ধারে না, 2011 সাল থেকে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সেগুলো আসলে সবই ফ্রড ইলেকশন এবং সংবিধানের সাথে সাংঘর্ষিক। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমি যে প্রশ্নটি করেছিলাম বিরতির আগে সেই প্রশ্নতেই যেতে চাই। আহমদ হোসেনকে কাছে জানতে চাই যে বিএনপির রিপন ভাই তিনি একটু আগে অভিযোগ করেছেন যে 2011 সালে আইন করার পরে স্থানীয় সরকার নির্বাচনেও 1% ভোটার সমর্থক থাকতে হবে, এবং এই প্রেক্ষাপটটা যেটি এখন নাই কিন্তু মাঝে হয়েছিল, এবং এরপর থেকে যত নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলোকে তিনি ত্রুটিপূর্ণ বলেছেন, এবং তিনি বলেছেন এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং আওয়ামী লীগ আইনের ধার ধারে না। আপনার ব্যাখ্যা জানতে চাই। না, বিএনপি তো বিএনপির মুখ দিয়ে কথা বলবে। বিএনপির নিজস্ব সুর আছে না, একটা স্টাইল আছে না, তার স্টাইলে কথা বলবে। আমি তো আইন নিয়ে কথা বলছি ভাই। আর বিএনপি আইনগতভাবে বিএনপি কোনো বৈধ পার্টি ছিল না, বিএনপি আইনের মধ্যে দিয়ে গড়ে ওঠে নাই, বিএনপি আইন বহির্ভূত একটা পার্টি। তাহলে তো আওয়ামী লীগ আইনের মাধ্যমে বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। আরে ভাই, বিএনপি তো আওয়ামী লীগের রাজনীতি করে পারমিশনটা দিয়েছে। সামরিক শাসনের গড়া পার্টিকে রাজনৈতিকভাবে পরাজিত করছি, আচ্ছা, এবং রাজনীতির কাছে এসে বারবার মার খাচ্ছে। ডেমোক্রেসিকে এনেছি, ডেমোক্রেসির ধার যারা ধারে না, সংবিধানের ধার যারা ধারে না, যারা পেট্রোল বোমা, ট্রেন পোড়ানো, গাড়িতে হামলা করা, মানুষকে হত্যা করা, খুন করা, ট্রাক চালককে গুলি করে হত্যা করা, এই সমস্ত রাজনীতিতে যারা ব্যস্ত থাকে তাদের দ্বারা আইনের কথা বলা, সংবিধানের কথা বলা মানায় না। কাজেই মুখস্থ কিছু কথা বলা যাবে, সুন্দর সুন্দর কথা বলা যাবে, সুন্দর সুন্দর কথা বলে অসুন্দর কাজটা করা যায়, এটা হচ্ছে বিএনপির কাজ। কাজে আমি এখনও বলছি, আমি আবারও বলবো, লাইফ লং বলবো যে বিএনপি ইজ এ পার্টি অফ টেররিজম, বিএনপি ইজ এ পার্টি অফ কিলার্স। জিয়াউর রহমান সাহেবও তিনি কিলিংয়ের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিলেন, এবং মুস্তাক জিয়া এক জুটি হয়ে 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুর হত্যার সাথে যুক্ত ছিলেন। আজকে বেঁচে থাকলে তিনিও আসামি হতেন, মরে গিয়ে বাসা বেঁচে গেছেন। কাজে স্পষ্ট বক্তব্য, বিএনপি হচ্ছে খুনিদের দল, সন্ত্রাসীদের দল, ডেমোক্রেসিকে হত্যাকারীর দল। কাজে এই দলের সাথে আওয়ামী লীগের কোনো দিন সম্পর্ক হবে না, মিলও হবে না, দুজনার প্রতি। তারা যাচ্ছে ওই উল্টো ওই পথে, আর আমরা যাচ্ছি ডেমোক্রেসির পতাকা হাতে নিয়ে এগিয়ে যাচ্ছি, দেশের উন্নয়ন গতি এগিয়ে যাচ্ছি, প্রগতির পথে যাচ্ছি, সমাজ প্রগতির পথে যাচ্ছি। কাজেই মানুষের পিপুলকে জয় করতে হবে। ইফ ইউ আর ট্রুলি পলিটিক্যাল পার্টি, ইউ মাস্ট উইন দি মাইন্ড অফ পিপুল। আপনি নির্বাচনে না এসে আপনি বলতে পারবেন না যে আপনি নির্বাচনের পার্টি। আর নির্বাচনে না এসে আপনি বলার অধিকারই নাই যে ইউ আর ডেমোক্রেটিক পার্টি। কোথায় নেই নির্বাচনে বাকবিতনটা, কোথায় নেই? ট্রাম্প আর এখন ডোনাল্ড ট্রাম্প আর বর্তমান প্রেসিডেন্ট যে আছে জো বাইডেন, তাদের মধ্যে বিতর্ক হচ্ছে না, এবং খুব কুৎসিতভাবে বিতর্ক হচ্ছে, এবং ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা হচ্ছে, কিন্তু আদালতে যাচ্ছে সে। কিন্তু সেখানে যে আজকে আপনার কথাটা বললেন 139টি বিশ্ববিদ্যালয়ে আজকে বিক্ষোভ হচ্ছে, 120টি। সেখানে তো আজকে ল এনফোর্সিং এজেন্সি কি বসে আছে? সেখানে কি এটা প্রতিরোধ করছে না? এমনকি একজন বিশ্ববিদ্যালয়ের টিচার, অধ্যাপিকা, তাকে যেভাবে মাটিতে শুয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে, হ্যাঁ, এটা কি এটার মধ্যে সংস্কৃতি আছে? গণতন্ত্রের কোনো নমুনা আছে? কাজেই আমার দেশে আমি যা ইচ্ছা তা করতে পারবো, অন্য দেশে আমি ডেমোক্রেসি শিক্ষা দেবো। আমার দেশের ডেমোক্রেসি আমাকে শিখতে হবে, আমার দেশের ডেমোক্রেসিকে আমার লালন পালন করতে হবে, আমার দেশের সংবিধানকে আমার প্রোটেক্ট করতে হবে। দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমার স্বাধীন দেশ।
আর এই ক্ষেত্রে বিএনপি আকাশের দিকে তাকিয়ে থাকে বারবার, আকাশ থেকে কোনো হুকুম আসে কিনা, আকাশ থেকে কোনো বার্তা আসে কিনা। যদি কোনো বার্তা আসে আমার পক্ষে, ওই আশায় দিনগুলো মোর আশা পূরণ হলো না। বিএনপির সেই স্বপ্ন ভঙ্গের কারণ হয়ে গেছে। আগে ছিল আপনার ভিসা রেস্ট্রিকশন হয়ে গেছিল, তারাও আনন্দে উদ্বেলিত ছিল, ভিসা রেস্ট্রিকশন হয়েছে, ইট ইজ ডেভিড ডোনাল্ডো আসতেছে কিন্তু না, ইট ইজ মে সপ্তাহে। আচ্ছা, ডোনাল্ড লুর ভয়, ডোনাল্ড লুর জন্য আপনারা উৎফুল্ল হতে পারেন, বা ডোনাল্ড লুর জন্য কিন্তু আমরা ভীত নই। বিকজ উই আর পিপল অফ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, উই বিলিভ ইন ডেমোক্রেসি। এই জন্য তো ইন্ডিয়া পাশে থাকতে হয়। কাজেই আপনি সবসময় ডোনাল্ড লুর কথা বলতে থাকেন, ডোনাল্ড লুর জন্য আপনি মুখস্থ করেন, ডোনাল্ড লুর সাথে গিয়ে সখ্যতা করেন, ডোনাল্ড লুর সাথে বন্ধুত্ব করেন, প্রয়োজন ডোনাল্ড লুর সাথে রাত্রি যাপন করেন, কইরা কানে 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 তারা বুঝা আমরা বলেন যে আপনি এই কাজটা করেন, তারপরে আপনার কাজ হবে না। আমরা একটু সোহরাব হাসানের কাছে জানতে চাই, আমরা একটু প্রসঙ্গটাও পরিবর্তন করতে চাই। সেটি আমি বলেছি আপনি আজকে সংসদে ঘুমান, তার সাথে তাকে বুঝান। সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কয়েকজন সংসদ সদস্য, সংসদে আজকে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে কয়েকজন সংসদ সদস্য কথা বলেছেন। তার ভিতরে আহমেদ হোসেন, যিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, তিনিও ছিলেন, এবং আব্দুর রহমান প্রেসিডিয়াম সদস্য, তারা কথা বলেছেন। এবং সেটি ছিল হচ্ছে আজ যে দিনটি পার হয়ে গেল 7 তারিখ, এই দিন প্রধানমন্ত্রী, যেটি আমি শুরুতেই বলেছিলাম, প্রধানমন্ত্রী দেশে ফিরে এসেছিলেন, এবং এই মে মাসেই 81 সালেও উনি এসেছেন, 17ই মে। সেই দিনগুলোকে স্মরণ করে তিনি বলেছেন যে বারবার অনেক বাধা এসেছে, গুলি এসছে, গ্রেনেড হামলা, বোমা হামলা ইত্যাদি হয়েছে, এবং বলেছে তখন তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা যেমন আপনার বাধা দিয়েছে, ঠিক তেমনি আওয়ামী লীগের ভেতরেও কিছু নেতারা নিষেধ করেছিল। আপনি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে সে সময় প্রেক্ষাপটটি কী ছিল? আওয়ামী লীগের ভেতরে আসলে কারা শেখ হাসিনাকে তখন আসতে দিতে চায়? মানে আরো খুলে বলেন, মাইনাস কারা কারা করতে চাইছিল সেটা কোন না? শেখ হাসিনা বলছি নিজেই 7 মে জি বর্তমানে প্রধানমন্ত্রী তৎকালীন আওয়ামী লীগ নেত্রী, তিনি চিকিৎসার জন্য আমেরিকায় গিয়েছিলেন। ফিরে আসার পথেই বা ফিরে আসার ক্ষেত্রে তৎকালীন সরকার বাধা দিয়েছিলেন, মানে আসতে না করেছিলেন। তিনি এসেছিলেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, গণতন্ত্র মানে নির্বাচন, গণতন্ত্র মানে মানুষের সুশাসন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, মত প্রকাশের স্বাধীনতা। আর সেই আকাঙ্ক্ষা শুধু আওয়ামী লীগ নেতাকর্মীরা না, দেশের সাধারণ মানুষও কিন্তু প্রত্যাশা করেছিলেন যে পরিস্থিতি পরিবর্তন হবে, এবং পরিবর্তন হয়েছিল নির্বাচনের মাধ্যমে। তৎকালীন সরকার কিন্তু নির্বাচন দিতে বাধ্য হয়েছিল, যদিও 3 মাসের জায়গায় তারা 2 বছর পরে, 2 বছরের মধ্যে নির্বাচন দিয়েছে। এই নির্বাচনে এবং বিপুল ভোটে আওয়ামী লীগ জয়ী হয়েছিল। মানুষের মধ্যে কিন্তু একটা আশা ছিল যে শাসন ব্যবস্থার পরিবর্তন হবে, গণতান্ত্রিক রীতিতে দেশ পরিচালনা করবে, নির্বাচন নিয়ে আর কোনো বিতর্ক হবে না, সংকট হবে না। কিন্তু আমরা সংকট থেকে বেরিয়ে আসিনি। আজকে প্রধানমন্ত্রীকে সেই 7 জানুয়ারি তার যে মনোভাব বা তিনি যে ফিরে আসছেন, সেটা যেমন আমরা স্বাগত জানাই, একই সঙ্গে যে উদ্দেশ্য ছিল তার ফিরে আসার, সেটি কতটা আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি, তারা মানে আওয়ামী লীগ সরকার কতটা প্রতিষ্ঠা করতে পেরেছে, আর সেই প্রশ্নও কিন্তু আসবে। আর একই দিনে, একদিন পর, মানে আজকে 8 মে যে নির্বাচন হচ্ছে, বুঝলাম, সেই নির্বাচনটি কেমন হবে সেটাও মানুষ দেখতে চাইবে। তো একটা হচ্ছে যে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করি, কিন্তু গণতন্ত্র ধরে রাখতে পারি না। এটা যদি ধরে রাখতে পারতাম, এবং গণতন্ত্র ধরে রাখার দায়িত্ব কিন্তু রাজনৈতিক নেতৃত্বের, সেটা যারা ক্ষমতায় আছেন, যারা বিরোধী দলে আছেন। একটা ন্যূনতম যদি কর্মসম্পর্ক না থাকে, ন্যূনতম যদি পারস্পরিক আস্থা না থাকে, পুরোটাই যদি অনাস্থা, মিউচুয়াল রেসপেক্ট, অনাস্থার বা প্রশ্ন, অনাস্থায় চলে যায়, তাহলে কিন্তু গণতন্ত্র কাজ করবে না। একটা এই যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছে, ধরুন তত্ত্বাবধায়ক সরকার হয়ে বা অন্য কোনো জাতিসংঘের মধ্যস্থায় একটি নির্বাচন হলো, তারপরে যারা সরকারি দলে থাকবে, বিরোধী দলে থাকবে, তাদের তো একসঙ্গে কাজ করতে হবে, একসঙ্গে সংসদে বসতে হবে। কিন্তু এই মানসিকতা তো মনে হচ্ছে না, আওয়ামী লীগ নেতাদের কথাই মনে হয় না, বিএনপি নেতাদেরও। তারা মনে করে যে অপরের পরাজয়ের মধ্য দিয়ে নিজের জয় নিশ্চিত করতে হবে।
অনেক ধন্যবাদ সোহরাব হোসেন, আহমেদ হোসেন এবং আসাদুজ্জামান রিপন, আপনাদের কিন্তু আমাকে তিনজনকে। কথা বলতে দিলেন না আপনি। আমাদের এই পার্টে দর্শক তো আমার- একেবারে সময় না আমার থাকার পার্টে তো কারণে কথা আমাদের বলার শেষ কথা ছিল। করতে হচ্ছে। উনি আমাদের দলের ভালো নেতা, থাকবেন, দলনেতা, সুস্থ থাকবেন, শুভরাত্রি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।